হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 ভূগোলের ক্লাস। আমরা কিন্তু ভূগোল প্রায় শেষ করে ফেলেছি প্রশ্নোত্তর আকারে, আমাদের বেশি আর বাকি নেই ক্লাস 12-এর সেমিস্টার 3-এর সেমিস্টার 3। এখন আমরা পড়ব যেটা মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, ইউনিট 1 জনসংখ্যা পপুলেশন পার্ট 1। এখান থেকে আমরা একটু বিস্তারিত পড়ব। আমি প্রশ্নোত্তর আগে করেছি, আমি এবার ঠিক করেছি আমি কিন্তু বিস্তারিত কিছু তোমাদের সামনে আলোচনা করব বা ওয়ান লাইনার পাঞ্চ কিছু নিয়ে আসবো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। ঠিক আছে, কোনো চিন্তা নেই, ভরসা রাখো আমার চ্যানেলের ওপর, আমার ওপরে। আমি কিন্তু তোমাদের একদম ধরে ধরে কিন্তু প্রশ্ন কিভাবে আসবে, তোমাদের ওয়ান লাইনার ক্যাপসুল, ওয়ান লাইনার পাঞ্চ, শর্ট প্রশ্ন সব কিছু দিয়ে দেবো। সেখান থেকে তোমরা মোটামুটি বিভিন্ন টাইপের এমসিকিউ পেয়ে যাবে আশা করি। ঠিক আছে, আমি বলছি না এটা সাজেশন, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, আমি কিন্তু বারবার বলে আসি। ঠিক আছে, সুতরাং টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে, সিলেবাসটাকে খুঁটিয়ে পড়তে হবে, আর প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়তে হবে। আমি এই যে ক্লাসটা এখন শুরু করবো জনসংখ্যা, এই অধ্যায়টা পার্ট 1, এখান থেকে প্রত্যেকটা লাইন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, বুঝতে হবে বিষয়টা। কারণ তোমাদের যখন বিবৃতি দেবে না, বিবৃতি বা সত্য মিথ্যা যখন পড়বে, তখন তোমাদেরকে কিন্তু এইগুলো বুঝে করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই ক্লাসটি। ক্লাস 12 সেমিস্টার 3 মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এই যে পার্টটা আছে, এই পার্টের ফার্স্ট ইউনিট জনসংখ্যা পার্ট 1। দেখো প্রথমে কি বলছে, খুব ভালো করে ক্লাসটা করো। ঠিক আছে, দেখো 1953 সালে ট্রিওয়ার্থা দ্য জিওগ্রাফি অফ পপুলেশন নামক গ্রন্থে সর্বপ্রথম জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা দেন। তাহলে এই লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে দ্য জিওগ্রাফি অফ পপুলেশন নামক গ্রন্থটি কার লেখা? ট্রিওয়ার্থার লেখা। ঠিক আছে, তারপর সর্বপ্রথম জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা কে দেন? ট্রিওয়ার্থা। কোন গ্রন্থে দেন? দ্য জিওগ্রাফি অফ পপুলেশন নামক গ্রন্থ। সুতরাং এখান থেকে যে কোনো প্রশ্ন 3-4 টাইপের হতে পারে। ঠিক আছে, তারপরে দেখো ইংরেজি ডেমোগ্রাফি শব্দটি গ্রিক শব্দ ডেমস, যার অর্থ জনগণ, এবং গ্রাফিয়ার থেকে উদ্ধৃত গ্রাফি, যার অর্থ বর্ণনা বা লেখ বা চিত্র থেকে এসেছে। সাধারণভাবে বা আক্ষরিক শব্দে জিওগ্রাফি, এই ডেমোগ্রাফি শব্দের অর্থ হলো জনগণের বিবরণ বা চিত্রণ। ঠিক আছে, তো এখান থেকেও কিন্তু তোমাদের এই যে ডেমোগ্রাফি কোন শব্দ থেকে এসেছে, ঠিক আছে, বা ডেমস শব্দের অর্থ কী, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবার আসি জনমিতি। দেখো এই যে ডেমোগ্রাফির উপর প্রথম উল্লেখযোগ্য গবেষণাটি পাওয়া যায়, সেটি হলো 1962 সালে জন গ্রান্ট কর্তৃক প্রকাশিত ন্যাচারাল অ্যান্ড পলিটিক্যাল অবজারভেশনস মেড আপন দ্য বেলস অফ মর্টালিটি। এই একটা গ্রন্থ, এই গ্রন্থে কিন্তু এই যে ডেমোগ্রাফি অর্থাৎ জনমিতির উপরে কিন্তু আমরা এই পার্টটা আমরা পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, এই তথ্যটা পাচ্ছি জনমিতির উপর, প্রথম যে ডেমোগ্রাফির উপর প্রথম উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ। এবার তো এই গ্রন্থ তিনি লন্ডনের মৃত্যুহার ও গতি প্রকৃতি নিয়ে তথ্য আলোচনা করেছেন, তথ্যবিজ্ঞান আলোচনা। তাহলে এক্ষেত্রে কোন শহরের উপর এই বইটি লিখেছেন? যে জন গ্রান্ট না, লন্ডন শহর, লন্ডনের মৃত্যুহার ও তার গতি প্রকৃতি নিয়ে। ঠিক আছে, এবার আসি জনমিতির মূল উপাদান। দেখো এখানে অনেকগুলো এর পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। প্রথমটা আসছে প্রজননশীলতার হার। বলছে প্রজননশীলতার হার বলতে নারীর সন্তান উৎপাদন ক্ষমতার হারকে বোঝায়। তাহলে নারীর সন্তান উৎপাদন ক্ষমতার হারকে কি বলে? প্রজননশীলতা। জনসংখ্যা তত্ত্বে বা জনমিতিতে প্রজনন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন। তাহলে জনমিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? না এই প্রজনন। ঠিক আছে, সুতরাং আমি বারবার বলেছি কিন্তু ভিডিওটা শুরু রাখতে প্রত্যেকটা লাইন ভালো করে দেখবে, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে পড়বে, বোঝার চেষ্টা করবে। এবার হচ্ছে মরণশীলতা। জন্মের পর কিছু সময় বলতে কিছু ঘন্টা থেকে শুরু করে অনেক বছর পর্যন্ত, মানে কেউ জন্মের পরপরও মারা যেতে পারে, 5 বছর 6 বছর মধ্যে, বা কেউ 80 বছর, কেউ 50 বছর মারা যায়। তাই কিছু সময় অতিবাহিত করার পর যে কোনো প্রকার মৃত্যুর ঘটনাই হলো মরণশীলতা। এবার পরিব্রাজন, ভীষণ ইম্পর্টেন্ট এটাও। মানুষ বসবাসের উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে যখন স্বল্পকাল বা দীর্ঘকালের জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে নিজ বাসভূমি ছেড়ে অন্যত্র গমন করে, তখন তাকে প্রব্রজন বা পরিব্রাজন বলা হয়। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? মানুষ বসবাসের উদ্দেশ্যে, আমি দেখা যাচ্ছে এখন বসিরহাটে থাকি, দেখা যাচ্ছে আমি আমার কর্মসূত্রের জন্য হয়তো কলকাতায় গিয়ে স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে আমি বসবাস শুরু করে দিলাম। এই যে আমি স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের জন্য আমি বসিরহাট ছেড়ে কলকাতায় গেলাম, এটাকে আমরা বলবো পরিব্রাজন। ঠিক আছে, তাহলে এক জায়গা ছেড়ে অন্য জায়গায় বসবাসের উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে যদি স্বল্পকাল বা দীর্ঘকালের জন্য যদি আমি আমার নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাই, তাহলে অর্থাৎ নিজ বাসভূমি ছেড়ে, সেটাকে আমরা বলি পরিব্রাজন। কোনো স্থানের জনসংখ্যার গঠন পরিব্রাজন দ্বারা প্রভাবিত হয়। জনসংখ্যার যে গঠনটা, এটা কিন্তু পরিব্রাজন দ্বারা
কিন্তু প্রভাবিত হয়। স্টুডেন্টস, ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা কেমন লাগছে একটু তোমরা কমেন্ট বক্সে জানিও, কারণ আমি তোমাদের কমেন্ট পেলে সত্যিই ভীষণ খুশি হব। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আর ওয়েট করো না। কিসের ওয়েট করছো? একটুখানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, দেখবে তোমরা দুর্দান্ত ক্লাস 11, 12 ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের জন্য কিন্তু তোমরা ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানে একটা দারুণ ক্লাস তোমরা পাবে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ হেল্পফুল হবে। ঠিক আছে, তো চলো কন্টিনিউ করি ভিডিওটি। এবার বলছি জনসংখ্যার গঠন। জনসংখ্যার গঠন বলতে বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি বৈশিষ্ট্য গুণাবলীর ভিত্তিতে মোট জনসংখ্যার বিশ্লেষণকে বোঝায়। তাহলে জনসংখ্যার গঠন বলতে কি বোঝায়? কোনো জনসংখ্যা বয়স, লিঙ্গ অর্থাৎ ছেলে মেয়ে কেমনভাবে আছে, জাতি মানে সেখানে কী জাতির মানুষ বাস করে, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, বৈশিষ্ট্য গুণাবলীর ভিত্তিতে মোট জনসংখ্যার বিশ্লেষণকে কিন্তু এই জনসংখ্যার গঠনটাকে বোঝায়। এবার বলছি জনসংখ্যার বৃদ্ধি ও হ্রাস। কোনো একটি নির্দিষ্ট অঞ্চল বা দেশের নির্দিষ্ট সময়কালের মধ্যে বসবাসকারী জনসংখ্যার পরিবর্তনকে জনসংখ্যা বৃদ্ধি বলা। একটা নির্দিষ্ট অঞ্চল দেখা গেল, সেই নির্দিষ্ট অঞ্চলে হঠাৎ দেখাচ্ছে নির্দিষ্ট সময়কালের মধ্যে, দেখা যাচ্ছে 1 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে, যদি এখানে আমার বাড়ি বসিরহাটে দেখা যাচ্ছে এবছর হয়তো জনসংখ্যা আছে 5 লাখ, এবং সেটা দেখাচ্ছে হঠাৎ করে 2 বছর পরে গিয়ে আমি দেখলাম একটা নির্দিষ্ট বছর পরে জনসংখ্যা বেড়ে গেছে। জনসংখ্যা কমছে তো না, জনসংখ্যা বাড়ছে ধীরে ধীরে। আমাদের ভারতবর্ষে প্রায় 145 কোটি মানুষ বাস করেন, সুতরাং এখানে জনসংখ্যা কমার কোনো প্রশ্ন নেই। তো জনসংখ্যা বেড়ে গেছে, তাহলে আমি যে নির্দিষ্ট সময় যে 5 বছর বা 2 বছর আমি দেখলাম আমি 25,000 বা 20,000 জনসংখ্যা, এই যে বৃদ্ধিটা বা দেখা যাচ্ছে কমে গেল, হয়তো আমি ভাবলাম 5 লাখের থেকে হয়ে গেল 4.5 লাখ, এই যে কমে গেল, এই যে পরিবর্তনটা ঘটছে, বাড়া কমার যে পরিবর্তনটা ঘটছে, এটাকে কিন্তু বলা হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি ও হ্রাস। এবার লাস্টে বলছে জনসংখ্যার আকার ও জনঘনত্ব। জনসংখ্যার আকার বলতে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে মোট জনসংখ্যাকে বোঝায়। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে যে মোট জনসংখ্যা, সেই মোট জনসংখ্যাকে কিন্তু বলা হয় জনসংখ্যা বোঝায়, ঠিক জনসংখ্যার আকার বোঝায়। আর জনঘনত্ব বলতে প্রতি একক ক্ষেত্রফলে বসবাসকারী মানুষের জনসংখ্যা বলতে, ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো, খুব ভালো করে একটু পড়ে নেবে, একটু ভালো করে দেখো। জনঘনত্ব বলতে প্রতি একক ক্ষেত্রফলে বসবাসকারী মানুষের সংখ্যাকে বোঝায়। ঠিক আছে, এইবার এগুলো ভালো করে তুলে নাও। হ্যাঁ, আর অবশ্যই ভিডিওটা পজ করে এগুলোকে খাতায় লিখে নাও, তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপযোগী হতে চলেছে ক্লাসটা। ঠিক আছে, এইবার বলছে যে কিছু আমি শর্ট প্রশ্ন যেখানে এনেছি, এগুলোর থেকেও তোমরা পাবে কনসেপ্ট, তোমাদের এগুলোর থেকে কিন্তু তোমরা অবশ্যই পাবে। ঠিক আছে, এবার ল্যাটিন শব্দ পপুলাস থেকে পপুলেশন শব্দটি এসেছে, যার অর্থ হলো পিপল বা জনগণ। নাতিশীতোষ্ণ জলবায়ু মানুষের বসবাসের পক্ষে সবচেয়ে উপযুক্ত। তারপর বিশ্বের বৃহত্তম ভূখণ্ড এবং সর্বাধিক জনবহুল মহাদেশ হলো এশিয়া। পরে আফ্রিকা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। তারপর সম্পূর্ণ জনমানবহীন মহাদেশ হলো আন্টার্কটিকা মহাদেশ। তারপরে এশিয়া মহাদেশে সর্বাধিক জনঘনত্ব দেখা যায়, এবং শেষ ওশিয়ানিয়া মহাদেশে সর্বনিম্ন জনঘনত্ব দেখা যায়। তো স্টুডেন্টস, এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, এগুলো তোমরা খাতায় খুব সুন্দর করে নোট করে নাও এবং একটু বুঝে পড়তে থাকো। ঠিক আছে, বারবার বলছি এগুলোকে বুঝে পড়তে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, লাইক করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রেখো নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।